আসসালামু আলাইকুম। আপনারা যারা 44th BCS এর ভাইবা ক্যান্ডিডেট, 45th BCS এর ভাইবা ক্যান্ডিডেট, তাদেরকে যদি কোনো ইনফরমেটিভ প্রশ্ন করে, সে প্রশ্নটি এমন হতে পারে যে বলেন তো পৃথিবীর কোন শহরটিকে সম্মেলনের শহর বলা হয়। এ প্রশ্নটি করতে পারে। বিশেষ করে যারা ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, যাদের ফার্স্ট চয়েস, তাদেরকে এই প্রশ্নটি করতে পারে। আবার আপনারা যারা 47 BCS এর প্রিলিমিনারি পরীক্ষা দিবেন, 49 BCS, 48 BCS এর, তাদেরকে প্রিলিমিনারি অংশে এই প্রশ্নটি করা হতে পারে, নিম্নের কোনটি সম্মেলনের শহর। অর্থাৎ এখানে যে 4টি শহর আছে, রোম ক্যাপিটাল সিটি অফ ইটালি, এরপর হচ্ছে প্যারিস ক্যাপিটাল সিটি অফ ফ্রান্স, নিউ ইয়র্ক আমেরিকার একটি জায়গা, এরপরে জেনেভা সুইজারল্যান্ডের একটি জায়গা। অনেকে আবার ভুল করে সুইজারল্যান্ডের ক্যাপিটাল কিন্তু জেনেভা বলে থাকে, বাট সুইজারল্যান্ডের ক্যাপিটাল সিটি কিন্তু বার্ন, আর জেনেভা হচ্ছে সুইজারল্যান্ডের গুরুত্বপূর্ণ একটি শহর। তো যাই হোক, প্রশ্নটি হচ্ছে যে নিম্নের কোনটি সম্মেলনের শহর। এটার উত্তর কি হবে? সম্মেলনের শহর অর্থ হচ্ছে যে সাধারণত সচরাচর যে শহরে সম্মেলন হয়, কিংবা যে শহরে বিশ্বের অধিকাংশ সংস্থার হেডকোয়ার্টার্স বা সেক্রেটারিয়েট, যে কারণে সেখানে সদস্যভুক্ত দেশগুলো সেই হেডকোয়ার্টার্সে এসে সম্মেলন করে, সে কারণে কোন শহরকে সম্মেলনের শহর বলা হয়। আচ্ছা, এটির উত্তর হলো, সঠিক উত্তর হবে জেনেভা। অর্থাৎ নিম্নের কোনটি সম্মেলনের শহর, এটার উত্তর হবে জেনেভা। নিম্নের কোনটি সম্মেলনের শহর, এটার উত্তর হবে জেনেভা। অর্থাৎ জেনেভা হচ্ছে সম্মেলনের শহর। তাহলে বাকিগুলোকে কি বলা হয়? রোম, এই রোমকে বলা হয় চির শান্তির শহর। এরপরে প্যারিস, প্যারিসকে বলা হয় আলোর শহর এবং একই সাথে বলা হয় সিটি অফ কালচার। নিউ ইয়র্ককে বলা হয় বিগ অ্যাপেল, আর জেনেভাকে বলা হয় সম্মেলনের শহর। তাহলে জেনেভাকে কেন সম্মেলনের শহর বলা হয়, এটার হিস্ট্রিটা কি? খুব সংক্ষেপে যদি বলি, এই যে সুইজারল্যান্ড, ইউরোপের ছোট্ট একটি দেশ, এই সুইজারল্যান্ড এক সময়ে তার যে বিদেশ নীতিটা ছিল, সেই বিদেশ নীতিকে বলা হতো ফিয়ার্স নিউট্রাল বিদেশ নীতি। আমি শব্দটি আবারও বলছি, ফিয়ার্স নিউট্রাল বিদেশ নীতি, মানে ভয়ঙ্কর নিরপেক্ষ বিদেশ নীতি। এটিকে ইংলিশে বলা হয় ফিয়ার্স নিউট্রালিটি। অর্থাৎ সুইজারল্যান্ড একটা সময়ে কোনো দেশের পক্ষেও না, কোনো দেশের বিপক্ষেও না, টোটালি সে একটি নিরপেক্ষ দেশ। জাতিসংঘের সদস্য লাভ করবার পূর্বে সুইজারল্যান্ড ছিল ভয়ঙ্করী নিরপেক্ষ একটি দেশ। আর জাতিসংঘের যারা সদস্য, তারা কিন্তু নিরপেক্ষ দেশ না। কারণ জাতিসংঘের সদস্য হওয়া মানে হচ্ছে যে জাতিসংঘ সেই সদস্যভুক্ত দেশগুলোকে বা সেই সদস্যভুক্ত দেশটিকে যে দেশের পক্ষে, যে দেশের বিপক্ষে যেতে বলবে, তাকে সেই দিকে যেতে হবে। কিন্তু নিউট্রাল দেশ এর অর্থ হচ্ছে যে কোনো দেশের পক্ষেও না, কোনো দেশের বিপক্ষেও না, সে টোটালি নিরপেক্ষ, মানে পক্ষ নিরপেক্ষ। এটিকে বলা হয় নিরপেক্ষ। তাহলে সুইজারল্যান্ড যেহেতু একসময়ে নিরপেক্ষ একটি দেশ ছিল, ভয়ঙ্কর নিরপেক্ষ একটি দেশ ছিল, এই কারণে সদস্যভুক্ত দেশগুলো তাদের হেডকোয়ার্টার্স বা সেক্রেটারিয়েট যেটি বলে না কেন, সেটি স্থাপন করতে গিয়ে সুইজারল্যান্ডকে বেছে নিত, যে আমরা এমন একটি দেশে আমাদের হেডকোয়ার্টার্স স্থাপন করব যে দেশটি হচ্ছে একটি নিরপেক্ষ দেশ। সে কারণে সুইজারল্যান্ডের এই জেনেভাকে তারা বেছে নিত, এবং এই জেনেভাতে বিশ্বের অধিকাংশ সংস্থার হেডকোয়ার্টার্স জেনেভাতে। বিশ্বের অধিকাংশ সংস্থা, বিশেষ করে জাতিসংঘের এবং অন্যান্য সংস্থার অধিকাংশ সংস্থার হেডকোয়ার্টার্স হচ্ছে সুইজারল্যান্ডের এই জেনেভা শহরে। তাই যেহেতু এখানে অধিকাংশ সংস্থার হেডকোয়ার্টার্স, সম্মেলন বেশি হয় এখানে, তাই জেনেভাকে বলা হয় সম্মেলনের শহর। তাহলে এখান থেকে আমাদের প্রিলিমিনারি উপযোগী কয়টা প্রশ্ন পরীক্ষা আসতে পারে কোন দেশকে পূর্বে ভয়ঙ্করী নিরপেক্ষ দেশ বলা হতো? সুইজারল্যান্ডকে। কিংবা কোন দেশকে নিরপেক্ষ দেশ বলা হতো? সুইজারল্যান্ডকে। এবং আপনারা জানেন যে 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব দেশে আসার পরে তিনি স্বাধীন বাংলাদেশের যখন দায়িত্ব নিলেন, তখন স্বভাবতই বিশ্ববাসীর একটা কৌতূহল ছিল, সদ্য স্বাধীন একটি দেশ বাংলাদেশ, সে দেশের বিদেশ নীতি কী হবে, পররাষ্ট্রনীতি কী হবে। তো বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন যে আমার একটি দেশ বাংলাদেশ, সদ্য স্বাধীনতাপ্রাপ্ত একটি দেশ, এ দেশের যে বিদেশ নীতিটি হবে, এটা হচ্ছে সুইজারল্যান্ডের মতো। অর্থাৎ বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ডের আদলে গড়ে তোলা হবে। সুইজারল্যান্ড যেমন নিরপেক্ষ একটি দেশ, তেমনি বাংলাদেশ হবে একটি নিরপেক্ষ দেশ। অর্থাৎ আমি এমন একটা সময় স্বাধীনতা লাভ করলাম, বাংলাদেশের জনগণ বা বাংলাদেশ, যে সময় সোভিয়েত এবং আমেরিকার মধ্যে একটা কোল্ড ওয়ার চলছে।
তাই বৃহৎ শক্তিধর দুটি রাষ্ট্রের পক্ষেও না বিপক্ষেও না, আমি একটি নিরপেক্ষ দেশ হিসাবে বাংলাদেশকে গঠন করব। এ কারণে বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ড হিসাবে তুলনা করা হয়েছিল। তাহলে এখানে মূল তথ্য হচ্ছে যে পূর্বে কোন দেশকে নিরপেক্ষ দেশ বলা হতো, ভয়ঙ্করী নিরপেক্ষ দেশ বলা হতো, সেটা সুইজারল্যান্ডকে। সুইজারল্যান্ডের ক্যাপিটালের নাম কি, সেটা হচ্ছে বার্ন। আর সুইজারল্যান্ডের কোন শহরকে সম্মেলনের শহর বলা হয়, সেটা হচ্ছে জেনেভা। এরপরে কোন শহরকে আলোর শহর বলা হয়, প্যারিসকে। কোন শহরকে সিটি অফ কালচার বলা হয়, প্যারিসকে। এবং প্যারিস বেশ কিছু কারণে ইম্পর্টেন্ট, সেখানে আইফেল টাওয়ার রয়েছে, প্যারিসে অবস্থিত। ইউনেস্কো এর হেডকোয়ার্টার্স প্যারিসে অবস্থিত। নিউ ইয়র্ক যেটি, সেটি ইউনাইটেড নেশনস অর্থাৎ জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত এখানে। তারপরে আপনার রোমকে বলা হয় চিরশান্তির শহর। এরপরে হচ্ছে আপনার জেনেভা, এই জেনেভাকে বলা হয় সম্মেলনের শহর। তো আমার বর্তমানে আপনারা জানেন যে আমি বিসিএস এর স্টুডেন্টদেরকে পড়াই, ভাইবা পড়াই, লিখিত পড়াই, প্রিলি পড়াই। প্রিলিমিনারি 200 নম্বরের মধ্যে আমি 70 মার্কস পড়াই, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ইথিক্স এবং জিওগ্রাফি। বর্তমানে আমার 47 বিসিএস, আপনারা জানেন যে 47 বিসিএস এর পরীক্ষাটি যেটা আগামী সেপ্টেম্বর মাসে হবে, তার মানে অলমোস্ট জুন, জুলাই, আগস্ট 3 মাস সময় আছে, বেশি 3 মাসের বেশি সময় আছে। 47তম বিসিএস এর আমার সর্বশেষ একটা ব্যাচ, এটা আছে শর্ট সাজেশন ব্যাচ। শর্ট সাজেশন ব্যাচ একেবারে বেসিক ব্যাচ, এই ব্যাচে ভর্তি চলছে। তো এই 47তম বিসিএস এর প্রিলিমিনারি জিকে অংশে যদি কেউ যুক্ত হতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার ইউটিউব চ্যানেল আপনাদের আগে বলেছি, মিলনস বিসিএস কেয়ার, এখানে প্রচুর ভিডিও আছে সম্পর্কে, সেগুলো আপনারা দেখতে পারেন। আর আমার এই শর্ট সাজেশন ব্যাচে যদি কেউ ভর্তি হতে চান আমার সাথে যোগাযোগ করবেন। তো আপনাদেরকে একটা কথা বলি, যখন আপনি প্রস্তুতি নেবেন, চাকরির প্রস্তুতি, সে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আপনি যে তথ্যটি পড়ছেন, সেই তথ্যটিকে আপনাকে পরীক্ষা কিভাবে দিতে পারে, সেটি লিখিত পরীক্ষা কিভাবে দিতে পারে, মৌখিক পরীক্ষা কিভাবে আসতে পারে, প্রিলিমিনারি পরীক্ষা কিভাবে আসতে পারে, এটা একটা কল্পনা করে আপনার প্রস্তুতি নেবেন। যে আমাকে এই টাইপের তথ্য, এই তথ্যগুলো আমি জানলাম, এখানে আমাকে কী কী প্রশ্ন করতে পারে। আমি যদি আপনাকে আবার বলি, আমাকে প্রশ্ন করতে পারে বলেন তো ভাইবার জন্য যে পৃথিবীর কোন শহরটিকে চিরশান্তির শহর বলা হয়, ইটালির ক্যাপিটাল সিটি রোমকে। এটা প্রাইমারি ভাইবা, এনটিআরসির ভাইবা, যে কোনো গভর্নমেন্ট জবের ভাইবা, বিসিএস এর ভাইবা। একই সাথে বলেন তো সিটি অফ কালচার বলা হয় কোন শহরকে, ফ্রান্সের রাজধানী প্যারিসকে। কিংবা আলোর শহর বলা হয় কাকে, প্যারিসকে। আচ্ছা, প্যারিসে একটা বিখ্যাত স্থাপত্য কীর্তি আছে বা একটা স্থাপনা আছে, সেটি কি বলেন তো স্যার, আইফেল টাওয়ার। তারপর প্রশ্ন করতে পারি বলেন তো যে ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত, স্যার নিউ ইয়র্কে। তারপরে প্রশ্ন করতে পারি যে কোন শহরকে সম্মেলনের শহর বলা হয়, জানেন? জি স্যার, সুইজারল্যান্ডের জেনেভাকে। এবার যদি আপনাকে বলা হয় জেনেভাকে কেন সম্মেলনের শহর বলা হয়, তো ব্যাখ্যা তো আপনাদেরকে আমি দিয়েছি। কাজেই আপনাকে মনে রাখতে হবে, চাকরি প্রার্থী হিসাবে আবেদন করার যোগ্যতা আর চাকরি পাওয়ার যোগ্যতা কিন্তু এক না। চাকরি তারাই পায় যাদের চিন্তা, চেতনা, প্রস্তুতি একটু ভিন্ন আঙ্গিকে। আমার ক্লাসে আমি আমার স্টুডেন্টদেরকে এই কথাটাই বুঝাই আর এইটাই তাদেরকে পড়াই, যে তুমি একটা গাইড বই পড়ে চাকরির প্রস্তুতি নিবা, সবাই গাইড বই পড়বে, কিন্তু সেই গাইড বইয়ের তথ্যটিকে তুমি কিভাবে আলাদা আলাদা করবে, এটা ইম্পর্টেন্ট বিষয়। তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।